আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফ্যাসিস্ট হাসিনা ফিরছেন বাংলাদেশে, পুলিশ হেডকোয়ার্টার্সে জরুরি বার্তা। আওয়ামী লীগকে রাজপথেই মোকাবিলার ঘোষণা শিবিরের। সেনাবাহিনীতে 1980 সালের হেলিকপ্টার কেনার আয়োজন। নৌকার ভোটাররা হতাশ হবেন না, ধানের শীষ পাশে আছে বলেছেন ফখরুল। 20টি সিটের জন্য ধর্ণা, বাইরে গলাবাজি, কার মুখোশ খুললেন আব্দুল কাদের। নির্বাচনী প্রচারণায় পোস্টার, ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা। দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। এবারে শুনুন বিস্তারিত। গত বছরের আগস্টে ছাত্র জনতার উত্তাল গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা কি সত্যি ফিরছেন? দিল্লি থেকে তার বাংলাদেশে প্রবেশ করা নিয়ে হঠাৎই কেন উত্তাল দেশের রাজনীতি ও প্রশাসন? বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে নভেম্বরের 13 তারিখ। মানবতাবিরোধী অপরাধের মামলায় 13 নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ প্রধান হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ ঘোষণার কথা রয়েছে। এই রায়কে ঘিরে পতিত স্বৈরাচারের দল দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। এমন আশঙ্কায় পুলিশের বিশেষ বার্তা গেছে এসপিদের কাছে। তারা টিকটক ও সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিচ্ছে, এমনকি সরকারি স্থাপনায় হামলার ছক করছে। পুলিশ সদর দপ্তর থেকে প্রতিটি প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে। তবে শুধু নৈরাজ্য নয়, পুলিশের মূল আশঙ্কা সম্ভবত অন্য কোথাও। গোপন তথ্যে জানা গেছে 13 নভেম্বর নাকি দিল্লি থেকে হাসিনার দেশে ঢোকার খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, এটি কি কেবলই উস্কানিমূলক গুজব, নাকি অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার জন্য বিদেশি মদদে কোনো বড় চাল? যদি এই মুহূর্তে হাসিনা দেশে ঢোকার চেষ্টা করেন, তবে ছাত্র জনতার বা সরকারের প্রতিক্রিয়া কি হবে? এই অস্থিতিশীলতা কি দেশকে কোনো বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দেবে? আওয়ামী লীগকে রাজপথেই মোকাবিলার ঘোষণা শিবিরের। 13 নভেম্বরকে ঘিরে যখন দেশের প্রতিটি মোড়ে উত্তেজনা, ঠিক তখনই এলো রাজপথ দখলের চূড়ান্ত হুঁশিয়ারি। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পরও নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ কেন বারবার চোরাগোপ্তা হামলা চালাচ্ছে? নেপথ্যে কোন আন্তর্জাতিক শক্তির মদদ? আসন্ন 13 নভেম্বর ঢাকা লকডাউনের যে ঘোষণা পলাতক আওয়ামী লীগ নেতারা দিয়েছে, তাকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তার পোস্টে স্পষ্টভাবে বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিবাদকে আর কোনো ছাড় নয়, এবার তাদের রাজপথেই মোকাবিলা করা হবে ইনশাআল্লাহ। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগের এই বেপরোয়া অপতৎপরতা সরকারের নমনীয়তার ফল, এমনটাই মনে করছে সচেতন মহল। একদিকে সরকার যখন সতর্ক অবস্থানে, অন্যদিকে শিবিরের এই সরাসরি ঘোষণা রাজপথের রাজনীতিকে এক নতুন মোড় দিল। প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার কি রাজপথে শক্তি প্রদর্শনের সুযোগ দেবে, নাকি 13 নভেম্বরের আগে কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে? আসন্ন সংঘাত কি দেশকে আরও গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে? সেনাবাহিনীতে 1980 সালের হেলিকপ্টার কেনার আয়োজন। ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও 1200 কোটি টাকার এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জট খুলছে। সেনাবাহিনীতে ঢুকছে 1980 সালের মান্ধাতা আমলের হেলিকপ্টার। কিন্তু এই চুক্তির নেপথ্যে কাজ করছে এক পুরনো সিন্ডিকেট, যা 5 আগস্টের চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। 45 বছর পুরনো মডেলের 4টি ব্ল্যাক হক হেলিকপ্টার $25 মিলিয়ন করে মোট $100 মিলিয়ন কেনার আয়োজন দ্রুত এগোচ্ছে। সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় এই কাজ দেওয়া হচ্ছে ক্ষমতাচ্যুত হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের কোম্পানিকে। দরপত্রে রিফারবিশড বা মেরামত করা হেলিকপ্টার কেনার শর্ত যুক্ত করে প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে কৌশলে বাদ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি G2G ছাড়া অন্য কোনো উপায়ে কেনা সরকারি ক্রয়নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এই কেনাকাটার টেন্ডার ডকুমেন্ট তৈরি থেকে শুরু করে সবকিছুতেই তারিক সিদ্দিক এবং তার সঙ্গী এহতেশাম হুদার প্রভাব স্পষ্ট। এহতেশাম হুদা আবার ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের এর সহযোগী কর্নেল নাজমুল হুদার ছেলে, এবং তার বোন নাহিদ ইজহার খান ছিলেন হাসিনার প্রতিমন্ত্রী। প্রশ্ন হলো, ক্ষমতাচ্যুতির পরও এই ফ্যাসিবাদী সিন্ডিকেট কিভাবে এত স্পর্শকাতর প্রতিরক্ষা চুক্তিতে হাত দিতে পারল? 1200 কোটি টাকার এই অপচয়ের দায় কে নেবে? আর এই ষড়যন্ত্রের পেছনে থাকা দেশদ্রোহীদের গ্রেপ্তার করা হবে কি? নৌকার ভোটাররা হতাশ হবেন না, ধানের শীষ পাশে আছে বলেছেন ফখরুল। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ফলে নৌকার মাঝি এখন ভারতবাসী। আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক এখন অন্ধকারে হতাশায়। কিন্তু এই শূন্যতা পূরণে কে হাত বাড়াচ্ছে? ঠাকুরগাঁওয়ে এক সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নৌকার সেই হতভাগ্য ভোটারদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন, নৌকা না থাকলেও ধানের শীষ তাদের পাশেই আছে। ফখরুল দৃঢ়তার সঙ্গে বলেছেন, আমরা বেঁচে থাকলে তাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এবং তাদের প্রধান নেত্রী বিদেশে পলাতক থাকায় বিএনপি কৌশলে সেই বিশাল ভোট ব্যাংকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে। তবে জামায়াতের সঙ্গে পিআর নির্বাচন নিয়ে বিএনপির মতবিরোধ এখনও চলছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উল্লেখ করেছেন তিনি।
প্রশ্ন হলো, রাজনৈতিক শূন্যতার এই মুহূর্তে বিএনপি কি সত্যি দেশের সব গণতান্ত্রিক শক্তিকে এক ছাতার নিচে আনতে পারবে? 20টি সিটের জন্য ধর্ণা, বাইরে গলাবাজি, কার মুখোশ খুললেন আব্দুল কাদের? একদিকে রাজপথে আপোষহীনতার ঘোষণা, অন্যদিকে রাতের অন্ধকারে গোপনে দর কষাকষি। গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে তরুণদের আসার কথা থাকলেও পর্দার আড়ালে চলছে ক্ষমতার পুরনো খেলা। কোন ইমাম নেতৃত্ব দিয়ে 20টি আসনের জন্য বিএনপির কাছে ধর্ণা দিচ্ছেন? ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদের বিস্ফোরক পোস্টে জানিয়েছেন, এক দলের নেতারা দিনে বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন আর রাতে গিয়ে ধর্ণা দেন তাদের বাসায়। গত 15 দিনে 20টি আসনের জন্য তথাকথিত আপোষহীন সেই নেতা ও তার ইমাম সাহেব সালাউদ্দিন সাহেবের বাসায় 3 বার এবং মির্জা ফখরুলের বাসায় 1 বার বৈঠক করেছেন। নিজেদের আসন নিশ্চিত করতে মিডিয়ায় গলাবাজি চলছে, যা কেবলই আসন সমঝোতার কৌশল। আব্দুল কাদের স্পষ্ট করেছেন, 20টি সিটের জন্য এই দেন দরবার কেবলই ক্ষমতা কুক্ষিগত করার হীন কৌশল। বন্ধু সেজে একদলকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, অন্যদিকে মাইনাস করা হচ্ছে তরুণ নেতৃত্বকে। ফলে প্রশ্ন উঠছে, যে দল নিজেদের আদর্শ নিয়ে এত আপোষহীনতার কথা বলে, তারা 20টি আসনের জন্য কেন গোপনে অন্য দলের কাছে মাথা নত করছে? এটাই কি দেশের রাজনীতিতে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার আসল চিত্র, নাকি আরও বড় কোনো সমঝোতার খেলা চলছে? নির্বাচনী প্রচারণায় পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশে এখন সুষ্ঠু নির্বাচনের আবহ। এই পরিস্থিতিতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও পরিবেশবান্ধব নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন এক যুগান্তকারী আচরণবিধি জারি করেছে। স্বাধীনতার পর এই প্রথম নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফেরাতে দৃঢ় প্রতিজ্ঞ। নতুন আচরণ বিধিমালা 2025-এর মাধ্যমে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ দূষণ হ্রাস এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে ইসির এই কঠোর সিদ্ধান্ত প্রশংসনীয়। বিলবোর্ড ও ব্যানার ব্যবহারে সীমা আরোপ এবং অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারের উপর নিষেধাজ্ঞা, সবই স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করার জন্য। আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি বিধান করা হয়েছে, যা কঠোরভাবে আইন মানতে সহায়ক হবে। প্রথমবারের মতো সব প্রার্থীর জন্য একই মঞ্চে ইশতেহার ঘোষণার বাধ্যবাধকতা যুক্ত করে ইসি সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকারের পূর্ণ সমর্থনে ইসি যে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে, তা দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক মাইলফলক। এই সাহসী পদক্ষেপ কি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত? দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চোরাগোপ্তা তৎপরতা ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য জারি হল এক অভূতপূর্ব নির্দেশ। ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই নির্দেশনা জারি করেছেন। ডিএমপির কর্মকর্তারা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সদস্যদের সর্বোচ্চ মনোযোগ নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে টিম লিডার বা ইনচার্জদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল। নিয়ম ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই কঠোরতা শুধু নজরদারি নিশ্চিত করার জন্য নয়, বরং পুলিশ সদস্যদের মধ্যে যাতে কোনো তথ্য ফাঁস না হয় বা তারা যেন রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ করতে না পারে, সেটাই নিশ্চিত করা মূল উদ্দেশ্য। প্রশ্ন হলো, বাহিনীর ভেতরে এমন অস্বচ্ছতা বা আস্থাহীনতা কেন? এই নিষেধাজ্ঞা কি নির্দেশ করে যে এখনও নিষিদ্ধ ঘোষিত দলটির গভীর শিকড় প্রশাসনের ভেতরেও বিদ্যমান? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।